আর জোর করে জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। রাজ্যে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে, আপনাদের কাছে খবর ছিল নাকি? দেখুন, আমি তো জানতাম না, গতকালই জানতে পারলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি মনে করছেন যা চলছে এটা কার্যত রাষ্ট্রপতি শাসনেরই সমান। আসলে নির্বাচন কমিশন বড় ভুল করছে। কেন তারা নিরপেক্ষভাবে সাধারণ মানুষের মত প্রকাশের ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেসের জামানায়? এটা তো সব থেকে বড় অপরাধ এবং অন্যায়। মানুষ চুরি করবে, নেতারা চুরি করবে, জোট চুরি করবে, ভোট বাক্সে মানুষের রায় থেকে বঞ্চিত করে নিজেদের ভোট লুট করে সরকার গঠন করবে, এটাই তো নীতি হওয়া উচিত। সংবিধানে তো এই আইনই পাশ করা উচিত। তৃণমূল কংগ্রেসে বলে না যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হলে তো এই সংবিধানই রচিত হবে। তা না করে নির্বাচন কমিশন এখন চেষ্টা করছে যে প্রত্যেকটি মানে 294টি বিধানসভা কেন্দ্রে একজন করে অবজারভার, একজন করে রোল অবজারভার। কেন এগুলো করা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় পুরো একেবারে জ্বলে গিয়েছেন। গতকাল ছিল ইস্তেহার প্রকাশের দিন। সেই ইস্তেহারটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমি বিশ্লেষণ করব পরের দিকে। 10টি নাকি ইস্তেহার বলেছেন, এতটাই দেউলিয়া হয়ে গেছে যে প্রতিশ্রুতি পর্যন্ত দেওয়ার মতো ক্ষমতা নেই একটা রাজনৈতিক দলের কাছে। ইস্তেহারগুলো আমি 1 2 3 4 করে 10টি শোনাবো, অনেকগুলো আপনারা হয়তো পেয়েছেন, আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকে দিয়ে দিয়েছি। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের এই ক্ষমতা পর্যন্ত এখন নেই যে প্রতিশ্রুতিটা ঠিকঠাক ভাবে মানুষের কাছে দিতে পারে। একেবারে দেউলিয়া একটি সরকার। তিনি মনে করছেন এটা অঘোষিত রাষ্ট্রপতি শাসন। এবং এই প্রথম দেখলাম অমিত শাহের পাশাপাশি সমানভাবে নরেন্দ্র মোদীকে দোষলেন। আমরা খুব খুশি যে এতদিন পর্যন্ত এই মিথ যেটা ছিল যে সেটিং, দিদি মোদি সেটিং, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে ভেঙে দিয়েছেন। আমরা চাই তিনি অমিত শাহকে যতটা মানে আক্রমণ করেন, নরেন্দ্র মোদীকেও ওই আক্রমণটা গতকাল শুরু করেছেন সেটা কন্টিনিউ জারি রাখুক। এবং এই মোদী সরকারের মাত্র দুজন কাজ করেন, একটা মোদিজি আর একটা ওনার হোম মিনিস্টার। এই দুই ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোগ থেকে যুদ্ধ। তাহলে এই সিপিএম এর এই সেটিং এর তত্ত্বটা সাধারণ মানুষের কাছে নাকচ হয়ে যাবে। আসুন নির্বাচন কমিশন আরো কি কি পদক্ষেপ নিল, এবং তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের পর চলে গেছে সরাসরি কোর্টে। শোনাবো পুরো ব্যাখ্যা আপনাদের সামনে। নমস্কার, আমি প্রলয়, আপনাদের সামনে আরো একটি নতুন পর্ব নিয়ে। কিন্তু আপনাদের যে চুপচাপ বসে থাকলে হবে না, কিছু তো আপনাদেরও একটা করতে হবে। একটু কমেন্টে লিখুন আপনাদের প্রতিবাদ। এটা তো উপভোগ করার সময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে তো প্রত্যেকে জ্বলেছেন কোনো না কোনো ভাবে। কারুর ছেলে চাকরি পায়নি, কেউ চাকরি করছেন কিন্তু সঠিক জায়গায় মানে বেতন বাড়ছে না, তার কারণ কম্পিটিটিভ কোম্পানিগুলো নেই। কেউ হয়তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1,500 টাকা, আপনার হয়তো 3,000 টাকা পাওয়া উচিত ছিল। কারুর মানে আমফানের বাড়ি পাননি, আমফানের মানে ত্রাণ পাননি, কেউ বাড়ি পাননি, সবাই তো কোনো না কোনো ভাবে ইম্প্যাক্টেড। লিখুন কমেন্ট বক্সে আপনারা। এনিওয়ে, আমি আপনাদের সামনে প্রথমে যে কথাটা বলবো, দেখুন গতকাল ইস্তেহারের প্রসঙ্গ আমি পরে আসছি। গতকাল দেখুন আবারও ডিএম এসপিদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, এবং সেখানে দেখতে পাচ্ছেন বাংলায় ভোটের জন্য 6টি লক্ষ্য স্থির করলো কমিশন। বাংলো লজিস্টিক নিয়ে ডিএম এসপিদের কড়া নির্দেশ বৈঠকে। এই নির্বাচন কমিশন কতটা মানে একেবারে গ্র্যানুলার লেভেলে লক্ষ্য রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, একেবারে প্রত্যেকটি জায়গায় যে এরা কোথায় দুর্নীতি করতে পারে, কি করতে পারে, ওই জায়গা থেকে আঘাত করছে। কি করছেন? গতকাল একটা মিটিং হয়েছে, সেই মিটিং এ বলছেন যে সমস্ত এসপি মানে বা আইএএস অফিসার বা আইপিএস অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে, তারা যেন জোর জবরদস্তি করে তাদের বাংলোগুলো ধরে না রাখেন। কারণ তাহলে নতুন যারা সেখানে পরিবর্তিত হয়ে যাদেরকে নির্বাচন কমিশন তাদের নিয়োগ করেছে তারা সেই জায়গাগুলো পাবেন না, তারা কাজ শুরু করতে পারবেন না। বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে ছাড়তে হবে, এবং যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরও বলা হয়েছে আপনারা তাড়াতাড়ি গিয়ে ওই আপনাদের প্রাপ্য জিনিসের অধিকারগুলো বুঝে নিন এবং তাড়াতাড়ি কাজ শুরু করুন। এটি গেল প্রথম। এছাড়াও এই 5 এবং 6টি বিষয়ে নির্বাচন কমিশন গতকাল ডিএম এবং এসপিদের একেবারে ক্লিয়ার কাট বলে দিয়েছে। বলেছে এইগুলো যদি কোনো ভুলচুক হয় আমরা কড়া ব্যবস্থা নেব। কি বলেছেন? বুথ দখল রোধ করা, ভুয়ো ভোট প্রতিরোধ করা, অশান্ত মুক্ত নির্বাচন নিশ্চিত করা, কোনো প্রভাব ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন করা,
ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করা, রাস্তা আটকানো, মানে ভোটারদের রাস্তা আটকায় যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এইখানে আমি বাকি জায়গাটায় আসবো। নির্বাচন কমিশন, জ্ঞানেশ ভারতী ডেপুটি নির্বাচন কমিশনার, তিনি আসছেন পশ্চিমবঙ্গে সম্ভবত এই 25-26 তারিখ নাগাদ। তিনি পুরো ব্যবস্থাটা যা যা নির্বাচন কমিশনার বলছে সেটা খতিয়ে দেখতে তিনি আসছেন। ঠিক এই জায়গায় শুভেন্দু অধিকারীর গতকাল আমি বলেছিলাম যে ভবানীপুরে শুরু করেছিলেন, নন্দীগ্রামেও তিনি মহিষা দলে তিনি গিয়েছিলেন। কেন গিয়েছিলেন জানেন? এই তৃণমূল কংগ্রেসের এখনো কিছু মানে এই আধিকারিক, পুলিশ, ওসি এই লেভেলের লোকজনও রয়েছে যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে মনে করেন। সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। জল বয় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চে, সেটা আমরা দেখেছি, ভিডিওতে আপনাদের দেখিয়েছি। একটা শুভেন্দু অধিকারী একটা থানায় গেলেন, সেখানে ওসি পীযূষ মণ্ডল, মহিষাদল থানার ওসি পীযূষ মণ্ডল, সেই পীযূষ মণ্ডলকে, তার বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথ ব্যানার্জি বলে 2021 সালে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, এবারে তিনি মনোনয়ন পাননি মহিষাদল থেকে, এবারে অন্য কেউ নির্বাচিত মানে প্রার্থী করা হয়েছে। পুলিশের ওসি নাকি ফোন করে এই বিশ্বনাথ ব্যানার্জির সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তৃণমূলের যোগদান বা এই সমস্ত কথা নিয়ে কথা বলেছেন বলে শুভেন্দু অধিকারীর অভিযোগ। শটাং চলে গেলেন শুভেন্দু অধিকারী মহিষাদল থানায়, বললেন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এর বাড়াবাড়ি করলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। কি করেছেন শুভেন্দু অধিকারী দেখুন। এখন এসপির এখন এইভাবে বা মানে ওসির এখন ঘাড় নাড়াচ্ছে। আগে শুভেন্দু অধিকারীকে যারা পাত্তা দিত না, এখন তারা চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে সৌজন্যে নির্বাচন কমিশনার। দেখুন। পীযূষ মন্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও, নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। দেখলেন, এই ভয়টাই প্রয়োজন। বিরোধী দলদের মানুষ বলে মনে করতো না এখানকার পুলিশরা, তার কারণ মনে করতো তারা নিজেরাও একজন রাজনৈতিক কর্মী বলে মনে করতো। শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ঘরের বাজারটা পর্যন্ত করে দেয় কেউ কেউ। এইরকম মারাত্মক অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু পুলিশ প্রশাসন হেলদোলহীন, শুধুমাত্র নিজেদের পরিবারকে মানে সৌজন্য, আনুকূল্য, এদের একেবারে তাদের উন্নতি ঘটতো আর আমাদের পরিবারের একেবারে ছাড়খাড় হয়ে যেত। এই দিন মাথায় রাখবেন, এবারের নির্বাচন যদি হারাতে না পারেন 100 বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে পারবেন না। আর এই যা ঘটনা ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এলে যা প্রতিক্রিয়া তিনি নেবেন, যা মানে প্রতিশোধ তিনি নেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনৈতিক নেত্রী। ঠিক এইখানে আমি আপনাদের সামনে একটা জিনিস দেখাবো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু বলছেন, গতকাল তিনি বলেছেন যে ভারতের সংবিধান বলে আর কিছু নেই। ঠিক আছে, সংবিধান বলে কিছু নেই, তার কারণ ওই বিচারালয়ও নাকি ওই এদের কথা শুনেই চলে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হওয়াটা স্বাভাবিক, তার কারণ কোনো রাজনৈতিক দল যদি গণতন্ত্র মেনে চলে এবং যদি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের ম্যাক্সিমাম নির্দেশের সঙ্গে অন্য একটি দলের নৈতিকতা, আদর্শ মিলে যায়, তাহলে সেই দলটা কোনো ভুল কাজ করছে না, তার মানে সেই দলটা ঠিক লাইনে রয়েছে। আরো একটি রাজনৈতিক দল, তৃণমূলের মতো রাজনৈতিক দল, যারা দুবেলা থাপ্পড় খায়, এবং তার মানে এই না যে বিচার ব্যবস্থা তারা বাজে, তার মানে হচ্ছে এই রাজনৈতিক দলটি একেবারেই একটা মানে মানে কি বলবো, মানে জঞ্জালে ফেলে দেওয়ার মতো একটা রাজনৈতিক দল। এইখানে দেখুন আবারও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিচার ব্যবস্থা সম্পর্কে। গতকাল ইস্তেহার প্রকাশের দিন তিনি তো মোটামুটি এমন একটা ভারতবর্ষের রাজনৈতিক নেত্রী যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবেলা ওবেলা গালিগালাজ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করেন, নতুন ভাবে এখন
রাষ্ট্রপতি তার এখতিয়ারের মধ্যে চলে এসেছেন। এখন দুবেলা রাষ্ট্রপতিকেও দেখছি আক্রমণ করতে তার কোনো রকম গলা কাঁপছে না, কোনো ব্যাপারই না তার কাছে। দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতি তা নিয়ে তার মানে বিজেপির বিচারালয় বললে তার কাছে কোনো বড় ব্যাপার না। দেশের সেনাবাহিনী তার ভয়ে পালিয়ে যায়, তিনি তাড়া করেন। মানে যা আর একটি এন্টিটিও নেই যার উপর তিনি সম্মান প্রদর্শন করেছেন। মানুষের কথা ছেড়ে দিন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও আবারও ইস্তেহার প্রকাশের দিন, কোনো প্রয়োজন ছিল না, সেই বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় তুললেন। শোনাবো, শুনুন। এবং তারা যে আচরণ করছে, ছেড়ে দিন, সংবিধান কিছু নেই এই দেশে এখন, আর কোনো আইন বলে কিছু নেই। টোটাল লাইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। এই দুটো জিনিস দেশে কাজ করছে। শুনলেন, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি আবারও করলেন। কেন করলেন? তার কারণ সত্যি বললাম যে তিনি যদি আমি যদি সবসময় অসত্যের পথে থাকি, তাহলে তো একটা সময় আমার মনেই হবে যে কেউ আমার পাশে নেই, সুপ্রিম কোর্ট পাশে নেই, হাইকোর্ট পাশে নেই, সাধারণ মানুষ পাশে নেই, কমিশন পাশে নেই, কেউ আমার পাশে নেই। আমার তো মনে হবেই আমি যদি পুরোটা উল্টো দিকে থাকি তো কেউ আমার পাশে থাকবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু তিনি এটার পরও বুঝতে পারছেন না যে আমি সম্পূর্ণ উল্টো দিকে আছি। তিনি চেষ্টা করছেন এমন একটা রাজনীতি কায়েম করতে, বাকিদেরকেও তাকে এগ্রি করতে হবে, বাকিদের সংবিধানকে বদলে দিতে হবে তার মতো করে। এইখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি এবেলা ওবেলা সুপ্রিম কোর্টের কাছে কার্যত রাজনৈতিক থাপ্পড় বা আইনের থাপ্পড় খান, তিনি চলে গেছেন এবার হাইকোর্টে। যে কমিশনের কি এই অধিকার রয়েছে, এই বদলি করে দেওয়ার নির্দেশ, এই করার নির্দেশ কমিশনের কি অধিকার রয়েছে? ভাবুন। আমি জানি তিনি কেন গেছেন, তিনি স্বেচ্ছায় গেছেন বলে তো মনে হয় না, তাকে পাঠানো হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট যখন চলে যায় না, তখন প্রশাসনের দায়িত্ব তখন কিন্তু নির্বাচন কমিশনের ওপরই বর্তায়। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই পড়ে, যা করছে এমন একটাও কাজ নির্বাচন কমিশন করছে না যার এখতিয়ারের মধ্যে পড়ে না। তবুও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে আরো একবার দেখি, আর একবার দরজা খটখটায়। তার কারণ এরপরে আবার মানুষকে বলবো, ওই বিজেপির বিচারালয় দেখো আমাদেরকে কিছু সুব্যবস্থা দিতে পারলো না। আমি জানি না কোর্টে কি হবে, সেই নিয়ে আমি আগাম বলবো না, আমরা দেখবো কোর্টের তরফ থেকে কি বলা হয়। তবে কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করেছে, দ্রুত শুনানির জন্য সম্ভবত সোমবার শুনানিও হবে। কিন্তু আপনারা বলুন, এই শুনানিতে কি বলবে নির্বাচন কমিশনকে, যে না তোমরা যা করছো অন্যায় করছো? হয়তো বলতে পারে যে আগে একটু জানিয়ে করবে, এইটুকু করতে পারে, কিন্তু সেই আগে জানিয়ে করলেও আমরা জানিয়ে করলেও কি হবে, তিনি করবেন। পরিবর্তন কিছু হওয়ার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পরিষ্কারভাবে বলছেন যে দেখো কিভাবে ওরা একজন রোল অবজারভার, প্রত্যেকটা ইয়েতে একজন পুলিশ অবজারভার নিয়ে এসেছে, আবার একজন এক্সপেন্ডিচার অবজারভার নিয়ে এসেছে। এইভাবে মানে কি করছে, মামার বাড়ি, এদেরকে খাওয়াবে কে? এদের জন্য গ্যাস খরচ হয়ে যাবে, আপনারা যদি গ্যাস না পান তখন আমাকে দোষ দেবেন না। মাত্র 300-400 জন অবজারভার নিয়োগ করা হয়েছে, তার জন্য নাকি 10 কোটি পশ্চিমবঙ্গের মানুষের গ্যাসের প্রবলেম হয়ে যাবে। যে মুখ্যমন্ত্রী এই ধরনের ন্যারেটিভ সেট করতে পারে, সেই মুখ্যমন্ত্রীকে যারা ভোট দেবেন তাদেরকে প্রণাম। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। যত বেছে বেছে অবজারভার, একটা অ্যাসেম্বলিতে একটা পুলিশ অবজারভার, একটা এক্সপেন্ডিচার অবজারভার, আর একটা জেনারেল অবজারভার, এত লোকে খাওয়াবে কে? 2024-এ 2000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? সব হোটেলে রাখবে, হোটেলের টাকা কে দেবে? তাদের পেছনে পেছনে পুলিশের এসকর্ট ঘুরবে, সিএপিএফ এর ঘুরবে, এজেন্সির ঘুরবে, বর্ডার থেকে টাকা আমদানি করবে। বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে, কুচো থেকে পুনা, উড়ুই থেকে পুই, সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে, বাংলার মানুষের খাবারটাই বন্ধ করে দিচ্ছে। শুনলেন, এই হচ্ছে পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কার্যত গতকাল ইস্তেহার প্রকাশ করতে গিয়ে ইস্তেহার সম্পর্কে তার 5 থেকে 7 মিনিট তিনি সময় ব্যয় করেছেন। বাকি সময়টা শুধু নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন, যে দেশের জুডিশিয়ারিকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, সবাইকে আক্রমণ করেছেন, সবাইকে। ইস্তেহার সম্পর্কে কিছু বলেনি। আর বলবেন কি করে? 10 প্রতিজ্ঞা, দিদির নাকি 10 প্রতিজ্ঞা। সত্যি শুনুন না 10 প্রতিজ্ঞা কি বলেছেন, আপনারা দেখুন, একটু জেনে গেছেন, তাও আমি আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথম, দুয়ারে চিকিৎসা, প্রতি ব্লকে
এবং টাউনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন স্বাস্থ্য শিবির বছরে একবার নাকি তিনি বললেন, ঠিক আছে। দুয়ারে চিকিৎসা, ব্লকে এবার ভাবুন যে ব্লকে, এ তো লায়ন্স ক্লাবের থেকে ভালো করে, ওরা তো ব্লকে করে না, ওদের তো প্রতিষ্ঠান আছে, লায়ন্স ক্লাব ফ্রিতে ট্রিটমেন্ট দেয়। এ তো মানে একটা গভর্নমেন্ট তো লায়ন্স ক্লাব মানে মানে একটা এনজিও এর থেকে বেটার পরিষেবা দেয়, ঠিক আছে। তো যাই হোক, দুয়ারে চিকিৎসা, আমরা দুয়ারে রেশন কেউ ভুলিনি, মনে আছে তো দুয়ারে রেশন প্রতিশ্রুতি দিয়েছিলেন 2021-এ করেছিলেন, দুয়ারে রেশন করতে পেরেছিলেন, এরও পরিণতি তাই হবে। পশ্চিমবঙ্গের এত নিডি মানুষের যার আয়ুষ্মান প্রকল্প চালু করতে দিলেন না, তাদের আবার দুয়ারে চিকিৎসার নামে আবারও একটা নতুন কিছু মানে বোকা বানানোর চেষ্টা, এটা 1 নম্বর। 2 নম্বর, নতুন 7টি জেলা বাড়বে পুরসভার সংখ্যা, 7টি জেলা বাড়বে, কি মহান মানে কি মহাভারত হয়ে যাবে 7টি জেলা বেড়ে, এটা নাকি প্রতিশ্রুতি। ভাবুন, আজীবন লক্ষ্মীর ভান্ডার, আজীবন লক্ষ্মীর ভান্ডার, এটা প্রতিশ্রুতি, ভাবুন এটাও প্রতিশ্রুতির মধ্যে ইনক্লুড। তারপরে হচ্ছে বাড়তি খরচ কৃষকের জন্য, কি খরচ না খরচ অন্তত এখানে উল্লেখ নেই। আচ্ছা, সব কাঁচা বাড়ি পাকা হবে, মানে 14 বছরে হলো না, 15 বছর থেকে গেলেন হলো না, এবার হবে আর কি, 15 বছর ইজ নট এনাফ সব কাঁচা বাড়ি পাকা করার জন্য, এবার হয়ে যাবে। আচ্ছা, সব ঘরে পরিশ্রুত পানীয় জল, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, অলরেডি তারা করে ফেলেছেন। আমার নিজের দেশের গ্রামের যে বাড়ি সেখানে পর্যন্ত আমার চলে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তিনি এটা করবেন, মানে এটাও একটা গিমিক। আচ্ছা, এবার হচ্ছে সরকারি স্কুলে পরিকাঠামো উন্নয়ন। হিন্দু স্কুলের মতো স্কুলগুলো যাদের কোয়েশ্চেন পেপার করতে একটা সময় আমরা মানে বেগ পেতাম, সেই সমস্ত স্কুলগুলোর আজকে পরিস্থিতি দেখুন, পড়ুয়া নেই, পড়ুয়া ছেড়ে প্রাইভেট কলেজগুলো চলে যাচ্ছে। যে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম করে স্কুলগুলোর যে পরিণতি করে দিয়েছে এই রাজ্য সরকার, একটা সরকারি স্কুলে গ্রামের, আমি যেখানে গ্রামে থাকি আপনাদেরও দেখবেন, তারাও পারলে আশপাশের ইংলিশ মিডিয়ামের উপর ভরসা রাখছে, যতই যে খরচা হোক সেই খরচা তারা বহন করতে বাধ্য হচ্ছেন। এই মুখ্যমন্ত্রী এই মানে মানে একটা রাজ্য সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ তাদের জন্য। এরপরে দেখুন, পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার হবে পশ্চিমবঙ্গ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, এটা কিছু তারা তো ক্ষমতাই নেই তাদের কিছু করা, এই হবে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজিবিএস আমরা দেখে নিয়েছি, এটাও একটা ভাবতা মানে কিছু, এটা মানে কিছু না, এটা লেখা না লেখা সমান। আচ্ছা, বৃদ্ধদের সুরক্ষা পরিধি বৃদ্ধি, এটা কি খায় না মাথায় দেয়, কিভাবে সুরক্ষা বৃদ্ধি করবেন কোনো বিশদে আলোচনা হলো না, কেউ প্রশ্নও করলেন না, প্রশ্ন করতে দিলেনও না, কিচ্ছু করলেন না। বয়স্কদের নাকি সুরক্ষা, কিভাবে সুরক্ষা বৃদ্ধি পাবে বাবা। আর যুবসাথীর টাকা যুবকদের হাত খরচ, এটা প্রতিশ্রুতি তো করেই ফেলেছেন, এ তো আপনি আগে দিয়ে দিয়েছেন, এটাকে প্রতিশ্রুতি বলছেন কেন? আপনি বলুন এইটার মধ্যে ওই দুয়ারে চিকিৎসা নামক যেটা লায়ন্স ক্লাব এর থেকে ভালো করে, এটা ছাড়া আর কি রয়েছে এখানে বলুন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বলেছেন। এমন দেউলিয়া অবস্থা যে প্রতিশ্রুতিটা পর্যন্ত কিছু দিতে পারছেন না। সব থেকে বড় ব্যাপার লক্ষ্য করেছেন, এখানে ডিএর কি কোনো কথা উল্লেখ রয়েছে এখানে সরকারি কর্মচারীদের? তার থেকেও সব থেকে পার্টিনেন্ট কোয়েশ্চেন, এখানে কর্মসংস্থানের 1 থেকে 10 পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট দেখান যে কর্মসংস্থান নিয়ে দিদি বলেছেন। এখানে শিল্প আনার নিয়ে ক্লিয়ার কাট কোনো বক্তব্য রয়েছে, একটা পয়েন্ট দেখান এখানে আপনি। একটা সরকার কর্মসংস্থানের কোনো বক্তব্য ছাড়া ইস্তেহার প্রকাশ করে, সেগুলো আবার আনন্দবাজার পত্রিকার মতো এই সমস্ত পত্রিকাগুলো ফলাও করে ছাপে, কোনো নেগেটিভ সাইড তারা লেখে না, বিজ্ঞাপনের টাকা পায় বলে। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন, এমন একটা রাজ্য সরকার, সেখানে তারা একটা এই ধরনের কিচ্ছু লিখলো না যে কর্মসংস্থান যুবকদের জন্য তারা কি বেকার ভাতাটা শুধু লিখলো, মানে ভাতা ছাড়া আর জীবনে যে কিচ্ছু নেই, ইস্তেহারে প্রমাণ। এরপরেও ওপেনলি যে সরকার বলছে যে আপনাদের শুধু ভাতা দেওয়ার ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব না, সেই সরকারকে সাধারণ মানুষ ভোট দিতে যাবেন। এরপরেও এটা বুঝেও ভোট দিতে যাবেন, তাদেরকে অভিনন্দন, আগাম অভিনন্দন। কিন্তু দয়া করে আপনারাও কিন্তু এই মানে ডবল এন্ট্রিটা আপনারাও খেলবেন না। আপনারা বুঝছেন, জানছেন যে বেকার ভাতার জন্য আপনাকে সরকার প্রস্তুত করছে, কিন্তু পরে আবার বেকার ভাতা নিয়ে আবার চাকরির দাবি করবেন না, কারণ এটা ঘোষিত প্রতিশ্রুতি একটা রাজনৈতিক দলের 5 বছর ক্ষমতায় এরপরে থাকলে তারা কি করবেন, তারপরে নিশ্চিতভাবে আপনারা আর কেউ চাইবেন না, এইটুকু অন্তত আপনাদের বোঝা উচিত। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। তৃণমূল কংগ্রেসের ইস্তেহার 10-এর মধ্যে কত দিচ্ছেন আপনারা নম্বর একটু লিখে জানাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।